প্রিয় দর্শক, মাই টিভির পর্দায় স্টার গসিপ অনুষ্ঠানের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সায়েম। আজ আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত এসেছেন এমন একজন অতিথি, প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে যার অভিনয়ের ক্যারিয়ার, হোক সেটা চলচ্চিত্রে কিংবা ছোট পর্দায় কিংবা মঞ্চে কিংবা ওটিটি প্ল্যাটফর্মে, সেটা অভিনয় হোক কিংবা ক্যামেরার পেছনে অর্থাৎ নির্দেশনায় হোক, সমানভাবে আমাদেরকে তিনি আমোদিত করে যান। আমরা যখন ছোট ছিলাম তিনি তখন তরুণ ছিলেন, এখন আমরা তরুণ, তিনি এখনো তরুণ রয়েছেন। তিনি চিরতরুণ, তিনি শহীদুজ্জামান সেলিম। সেলিম ভাই, স্বাগতম অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাই, শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ডিরেক্টর গিল্ডের আপনি এখন সভাপতি হয়েছেন, এই জন্য একটু জানতে চাই যে এই যে অ্যাক্টর সিকিউরিটির আগে আপনি সভাপতি, তারপর ডিরেক্টর গিল্ডের, আপনার অভিনয়ের ফ্যান রয়েছে সবাই, আমরা পুরো দেশের বাইরে জুড়ে, কিন্তু এই যে নাট্যাঙ্গনের ভিড়ে, অভিনয়ের মানুষের ভিড়ে যে আপনি এত জনপ্রিয়, এটা একটা কি কারণ আছে ভাই? কারণ আমি জানি না, আমি যে কথাটা বলি সে কাজটা করতে চাই। আচ্ছা, মানে কথাটাকে আমি চাই যে এই শুধু কথার মধ্যেই না থাকুক, কর্মে পরিণত করতে চাই। তো সেই জায়গা থেকে হয়তো মানুষ এক ধরনের আস্থা পায় আমার উপরে, বা কোনো স্ট্রেট লাইনের মানুষ, খামাখা খাতির, খামাখা কমিটমেন্ট করা, এই জায়গাগুলোর মধ্যে আমি কখনোই থাকিনি। আমাকে কিছু লোক পছন্দ করে, তারা খুব পছন্দ করে, আর কিছু লোক অপছন্দ করে, তারা খুব অপছন্দ করে। আর ওই যে পোর্শনটা পছন্দ করে তাদেরকে আবার অন্য মানুষরা পছন্দ করে। আচ্ছা, ওই কারণে আমার মানে এই জনপ্রিয়তা, বা দেখা যায় যে 5 থেকে 25, 25 থেকে 125 এরকম একদমই তাই, একদমই তাই। ওই কারণে হয়তো আমি অ্যাক্টর সিকিউরিটিতেও আমি নির্বাচিত হয়েছিলাম, আর ডাইরেক্টরস গিল্ডেও আমি বিপুল ভাবে নির্বাচিত হয়েছি, আর কোনো কারণ নেই। ডিরেক্টরস গিল্ডে যে নির্বাচনটা হলো, আমি যদি বলি যে অন্যবারের তুলনায় এবার আমাদের দেশের পরিস্থিতি চেঞ্জ হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়েছে, তো সবকিছু মিলে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আমরা ছিলাম। তো একটু যদি বলেন যে এই নির্বাচনের আগে প্রস্তুতি প্লাস হচ্ছে নির্বাচন এবং নির্বাচনের পরে সবকিছু মিলিয়ে আপনার পরিস্থিতি এবং আপনার অনুভূতি দুটোই জানতে চাই। আসলে অত্যন্ত একটা বাজে পরিস্থিতির মধ্যে ডিরেক্টরস গিল্ডের নির্বাচন হয়েছে। তার আগে থেকেই ডিরেক্টরস গিল্ড আসলে ইমব্যালেন্সড ছিল, মানে এটা কোনো সংগঠনই ছিল না, একটা স্থবির সংগঠন ছিল। এটা 2023-এর শেষ থেকে 2024 পর্যন্ত এটা একেবারেই স্থবির একটি সংগঠন ছিল। এটা নিয়ে আমাদের প্রত্যেক ডিরেক্টরই এটা নিয়ে মাথা ব্যথা ছিল যে এটা কিভাবে ঠিক করা যায়। তো 2024-এর শুরুর দিকে আমরা এটা নিয়ে বসেছিলাম, এবং মাঝামাঝি সময় যখন 2024-এ ইলেকশন হয়, তারপরে আমি দুটো জরুরি তলবি সভা করেছিলাম, এবং আমার নেতৃত্বে ওটা হয়েছিল। সমস্ত ডিরেক্টররা একত্রিত হয়েছিল যে এই কমিটিটাকে ভেঙে দিয়ে একটা নতুন একটা কমিটি করা যায় কিনা, একটা ইন্টারিম কমিটি করা যায় কিনা, যারা পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু তার মধ্যে তো রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল, তখন বিষয়টা আরও সুবিধা হয়ে গেল, এবং দেখা গেল যে ওই আগের যে কমিটি ছিল তারা এমনিতেই অনেকে বিলুপ্ত হয়ে গেল, এমনিতে অনেকে সরে গেল, এবং একটা সংস্কার কমিটি করা হলো। এই সংস্কার কমিটি কিছু সংস্কার করলো, তার পরবর্তীতে নির্বাচন কমিশনের হাতে দায়িত্বটা দেওয়া হলো, এবং নির্বাচন কমিশনের হাতে যখন দায়িত্বটা দেওয়া হলো, তখন আমাকে কিন্তু ওরা একজন নির্বাচন কমিশনার বানিয়েছিল, যেহেতু আমি প্রথম থেকে জরুরি তলবি সভাটা ওগুলোর নেতৃত্ব দিয়েছিলাম। কিন্তু আমি বললাম যে আমি আসলে নির্বাচন কমিশন হিসাবে যে দায়িত্বটা পালন করব সেটা আমি করতে চাচ্ছি না, আমি আরো বড় দায়িত্ব পালন করতে চাই। তো এটা শুনবার পরেই ওই যারা আমার গুণগ্রাহী আছে তারা আমাকে নিয়ে ইয়ে করলো, ঝাঁপিয়েই পড়লো মোটামুটি বলা যায়, এবং আমরা একটা সুন্দর একটা নির্বাচন করলাম। এই নির্বাচনের আগে কিছু ঝামেলাও হয়েছিল, কিছু মানুষ এটাকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমি বলিষ্ঠভাবে সেগুলোকে মোকাবিলা করেছিলাম। এবং নির্বাচন যেটা হয়েছে, আমরা দুটো পক্ষ দাঁড়িয়েছিলাম, কিন্তু দুটো পক্ষ ওই নির্বাচনের আগে যে গন্ডগোলটা হয়েছিল তাতে করে দুটো পক্ষ এক পক্ষ হয়ে গিয়েছিল, এবং ওই পুরো বিষয়টাকে আমি লিড করেছিলাম, এবং তার রেজাল্ট আমাকে নির্মাতারা দিয়েছে। ভুলগুলো কি কি ছিল যেগুলো এখন আসলে কোনো কাজই করে নাই। ভুল, একটা কাজ করলে কাজের মধ্যে ভুল থাকতে পারে, শুদ্ধ থাকতে পারে, কাজ করতে হবে। কোনো কাজই যদি না করে তাহলে ভুল আর শুদ্ধ কি, কিছুই করে না। ওটা বনভোজন করেছে, নিজেরা গল্প করেছে, সাধারণ সভা করেছে, আর আইডি কার্ড দিয়েছে। তাছাড়া তেমন আর কোনো কাজ ডাইরেক্টরস গিল্ড করতে পারেনি।
আমি যদি বলি যে প্রত্যেকটা আমরা যেমন পড়ালেখা করেছি, পড়ালেখা একটা কোয়ালিফিকেশনের পরে আমরা একটা জায়গায় যাই, জব করি। সো এইখানে যদি আমি বলি যে ডিরেক্টর্স গিল্ডের সদস্য হওয়ার জন্য বা সামনে যারা কাজ করে যায়, এবং যেটা হয় যে বাগান যত বড় হয় গাছও যেমন বাড়ে, আগাছাও তত বাড়ে। সো এক্ষেত্রে এই জিনিসটা কন্ট্রোলে রাখার বা আমাদের বাংলাদেশের যে মিডিয়া ইন্ডাস্ট্রি, সেটা নাটক হোক, সিনেমা হোক, এই যে ইন্ডাস্ট্রিকে ধরে রাখার জন্য আপনার কি মনে হয় যে কি একটা কোনো কোয়ালিফিকেশন থাকা দরকার আছে কিনা, বা কোনো লাগাম ধরে রাখা দরকার আছে কিনা? এখন তো আমাদের নির্মাতার সংখ্যা 800-র বেশি আমাদের লিস্ট অনুযায়ী। তো সেখানে দেখা যায় যে নানান ভাবে নানান জন এইটার মধ্যে ঢুকে গেছে। তো তার মধ্যে সিংহভাগ ট্রেডের সাথে জড়িতই নাই, বা যারা কাজ করছে তাদের সাথে যুগের সাথে তাল মিলিয়ে তারা কাজ করতে পারছে না, বা অন্যান্য প্রফেশনে অনেকে চলে গেছে। কিন্তু যেটা দরকার ইন্ডাস্ট্রিকে সফলভাবে উত্তরণের জন্য, এবং ডাইরেক্টর্স গিল্ডের যে নির্মাতারা আছে তাদেরকে কাজের উপযোগী করবার জন্য বর্তমান সময়ের সাথে আমরা নিউ মিডিয়া আন্ডারস্ট্যান্ডিং নামে একটা সেমিনার করেছি গত মাসে। এবং এই জাতীয় সেমিনার, এই জাতীয় সিম্পোজিয়াম, এই জাতীয় ওয়ার্কশপ সারা বছর ব্যাপী চলতে থাকবে। এখানে দেশের বরেণ্য যে নির্মাতারা আছে, মার্কেটিয়াররা আছে, এবং যে গল্পকাররা আছে, ট্রেন্ডি যে পরিচালকরা আছে, তাদের সাথে কমিউনিকেশন আমরা তৈরি করছি। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে এটার ক্রাইটেরিয়া আমরা নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে একটু কঠিন করে ফেলছি। আগে 3টা নাটক করলেই একজন হতে পারতো, এখন আমরা সেটা দেখছি না। আমরা ভাবছি যে এটা আরেকটু যোগ্যতার মাপকাঠিটা আরেকটু বড় হওয়া উচিত। সেটা কি যে কোনো প্ল্যাটফর্মেই হোক? যে কোনো প্ল্যাটফর্মেই হোক। তবে একটা বিষয় কি, টাইম টেস্টেড অভিনেতা, টাইম টেস্টেড নির্মাতার দরকার। টাইম টেস্টেড বলতে এক যুগ উত্তীর্ণ শিল্পীর দরকার আমাদের, সেটা নির্মাণের ক্ষেত্রে, অভিনয়ের শিল্পীর ক্ষেত্রে। এক যুগ যদি উত্তীর্ণ হয়ে যায়, 12 বছর 15 বছর যার ক্যারিয়ার, এবং সে একই জায়গায় থাকতে পারে, তাকেই আমরা শিল্পী বলবো। আর যাদের কথা বললেন এরা কিন্তু যুগ উত্তীর্ণ বা কাল উত্তীর্ণ হয় না, আসা যাওয়ার মধ্যে থাকে। ও চলে যাবে, আরেকজন আসবে, এক হিরো যাবে, আরেক হিরো আসবে, এক ভাইরাল যাবে, আরেক ভাইরাল আসবে, এটা কিছু আসে যায় না। এক্স্যাক্টলি। গত 1 বছর ধরে যেটাই অনেকভাবে আলোচনা আসছিল, সেটা হচ্ছে যে আর্টিস্ট বা আপনি যেটা বলছেন শিল্পীরা যখন শিল্পী অবস্থায় কাজ করতে থাকে, তাদের কি সরাসরি কি রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াটা কি ঠিক কিনা আপনার কাছে? একদম আপনার ব্যক্তিগত মতামত? একদমই না, আমি এটাকে কিছুতেই আমি পছন্দ করি না। শিল্পী হচ্ছে একটা কমিটমেন্টের জায়গা থেকে, সে আমাদের সময়টাতে আমরা অভিনয় করতে এসেছি বা নির্মাণের সাথে এসেছি। তো এখন এটাকে পুঁজি করে ভবিষ্যতে যখন রাজনীতির মঞ্চে শিল্পীরা উপস্থিত হয়, তখন তো আর সে শিল্পী থাকে না, তখন সে রাজনৈতিক ব্যক্তিত্ব। তার আগের ক্যারিয়ারটাকে জলাঞ্জলি দিয়েই তাকে পরের ক্যারিয়ারটা গড়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিল্পী সকলের, কোনো একটি দলের না। আমার মনে হয় যারা রাজনীতির সাথে যুক্ত থাকতে চায় তারা রাজনীতিই করুক, যারা শুধু রাজনীতি করুক। আর অভিনয়কে পুঁজি করে অন্য জায়গায় গিয়ে কাজ করা এটা উচিত হবে না। কারণ একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা যদি হঠাৎ করে অভিনয়ে নিয়ে আসি, সে তো অভিনয় পারবে না। পারবে? একজন সিঙ্গারকে আমরা যদি হঠাৎ করে বলি আপনাকে অভিনয় করতে হবে, সে কিন্তু পারবে না। প্রত্যেকের ক্ষেত্র আলাদা। সেই ঠিক সেরূপই একজন শিল্পীকে হঠাৎ করে আপনি বানিয়ে দিলেন, একজন রাজনীতিবিদ বানিয়ে দিলেন, একজন এমপি বানিয়ে দিলেন, একজন মন্ত্রী বানিয়ে দিলেন, ওর তার কাজ না। একটা রাজনীতিবিদ আমরা যেভাবে দেখি, তৃণমূল থেকে রাজনীতি করে করে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে তার নিজস্ব একটা পাঠের মাধ্যমে, তার নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে সে একজন সক্রিয় রাজনীতিবিদ হয়ে ওঠে। পার্লামেন্টে তো আমরা অনেক মানে হাস্যকর জিনিসপত্র দেখেছি, পার্লামেন্টে গান করছে, এই করছে, সেই করছে। এটা আমার কাছে একদমই গ্রহণযোগ্য না। আমি মনে করি না যে শিল্পীরা ওরকম জায়গায় গিয়ে এই জায়গাগুলোকে প্রশ্নবিদ্ধ করবে। আপনি যেহেতু অ্যাক্টর সিকিউরিটির সভাপতি ছিলেন, এখন ডিরেক্টর্স গিল্ডের, তো আপনি দুপক্ষই দেখেছেন, দুপক্ষই আপনি অভিভাবকের মতো দেখেছেন এবং লালন পালন করেছেন তাদেরকে। তো এখন সবার অনেকে বলে, ডিরেক্টররা বলে অ্যাক্টররা বা যারা ক্যামেরার সামনে তারা আমাদেরকে বোঝে না, অ্যাক্টররা বলে না ডিরেক্টর থেকে বোঝে না। তো সবার মধ্যে একটু নাখোশ থাকে, কমপ্লেইন থাকে, এবং অনেকে এখন যেটা হয়ে গেছে যে সিন্ডিকেট, অনেকে বলে যে অমুক অ্যাক্টর ঠিক করে দেয় যে কে কাজ করবে, কোন ডিরেক্টর কাজ করবে, কোন অ্যাক্টর নিবে, মানে এই যে একটা সিন্ডিকেশন হয়ে গেছে। তো এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? এটা কতটুকু ভালো বা খারাপ, বা এটা থেকে ঠিক করার কি উপায় রয়েছে? এটা ঠিক করার উপায় আছে দুটা। প্রত্যেকটা টেলিভিশন যারা এই প্রোগ্রাম ওরিয়েন্টেড, তাদের সাথে আমাদের প্রথম হচ্ছে দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো বলে ঠিক করেছি। একটা হচ্ছে আপনারা ফরমাইশ দেবেন না যে অমুককে নিতে হবে,
অমুক শিল্পীকে নিতে হবে, তাহলে আপনি নাটক পাবেন, এই ফরমাইশটা আপনারা দেবেন না। এটা হচ্ছে প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ হচ্ছে আপনার প্রোগ্রাম ডিপার্টমেন্টে যারা বুঝে তাদেরকে দিয়ে আপনারা প্রোগ্রামটা করান। বাণিজ্যিক ডিপার্টমেন্ট যেটা হচ্ছে যে যারা মার্কেটিং ডিপার্টমেন্ট, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওই ভিউশিপের যে ইয়েটা ওটা করবেন না। তাহলে যেটা হবে যে ওই যে ভিউশিপের জন্য যাকে দরকার হয়, যে একজন নায়ককে এক্স কে দরকার বলছে, তো এক্স এর কাছে যখন যায় একজন নির্মাতা, তখন তার অনেক দাম বেড়ে যায়। এবং বর্তমানে যেখানে বাণিজ্যিকভাবে দেখা গেছে যে নাটকের দাম পড়ে যাচ্ছে, বিজ্ঞাপনের রেট কম, ওইখানে আকাশচুম্বী হয়ে যাচ্ছে তাদের এক একজনের রেট। মানে টোটাল বাজেটের তুলনায় ওই বাজেটে বেশি হয়ে যাচ্ছে। একটা নাটকের যা বাজেট তার 50%-এর উপরে একজন শিল্পীকে দিতে হচ্ছে, এরকম আছে। উনি ওনার পরিচিত এবং উনি সাবলীল যাদের সাথে ওরকম নাম বলে দিচ্ছে, ওটা না হলে উনি অভিনয় করবেন না। উনি ক্যামেরাম্যান ঠিক করে দিচ্ছেন, উনি মেকআপ ম্যান ঠিক করে দিচ্ছেন, উনি সব কিছু উনি করে দিচ্ছেন, স্টিল ক্যামেরাম্যান উনি ঠিক করে দিচ্ছেন। ঠিক আছে, এটা খুবই একটা বাজে আচরণ। আর দ্বিতীয় হচ্ছে যে বাইরে ইউটিউবে যারা নাটক বানায়, ওরা তো আপনার ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান সিএমভি বা অন্যান্য যেগুলো আছে যারা করে, তাদের ক্ষেত্রে তো তারা শিল্পটাকে বড় না দেখে বাণিজ্যটাকে বড় করে দেয়, সুতরাং তাদের ক্ষেত্রে আমাদের এই ইয়েটা আমরা আনতে পারবো না। কিন্তু প্রাথমিকভাবে আমরা শুরু করতে পারি টেলিভিশন কোম্পানিগুলোকে দিয়ে। আরেকটা দাবি আমরা করবো ওদের কাছে যে আমাদের ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের যারা সদস্য, তাদের বাইরে অন্য কাউকে দিয়ে আপনারা প্রোডাকশনটা করবেন না। চলচ্চিত্র পরিচালক সমিতির সার্টিফিকেট ছাড়া যেমন কোনো চলচ্চিত্র নির্মাণ করতে পারে না কোনো পরিচালক, বা সেন্সর বোর্ডের যখন ওরা জমা দেয় তখনও তারা দেখে যে সার্টিফিকেশন গুলো আছে কিনা, প্রযোজক সমিতির সার্টিফিকেট আছে কিনা, পরিচালক সমিতির সার্টিফিকেট আছে কিনা, নো অবজেকশন সার্টিফিকেট আছে কিনা, এটাও আমরা প্রচলন করতে চাই। এবং এটা যখন দেখা যাবে যে গল্প প্রধান হয়ে গেছে, যাকে যে চরিত্রের জন্য প্রয়োজন তাকেই আনা হয়েছে, এবং সে ভালো অভিনয় করে যখন তার নির্মাণটা করতে পারবে পরিচালক, এবং এটি একটি সফল নির্মাণ হিসেবে যখন দর্শক প্রিয়তা পাবে, তখনই কিন্তু দেখা যাবে যে এখন যে 10 জন নিয়ন্ত্রণ করছে, যে সিন্ডিকেটের কথা আপনি বলছেন, সেখানে 100 মানুষ দাঁড়াবে। 100 মানুষ যখন দাঁড়িয়ে যাবে, 100 অভিনেতা যখন দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু ওই তাদের এই যে একচ্ছত্র যে আধিপত্য, এটা কিন্তু ধোপে টিকবে না। সুতরাং এটা খুব শর্ট মেথডে, স্বল্প মেয়াদী ভাবে করা যাবে না, এটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে। আপনার প্রত্যেকটা নাটকে যেমন সব হিট নাটকের সাথে সেলিম ভাই জড়িত ছিল, এখন মনে হয় যে প্রত্যেকটা কমার্শিয়ালি মানে হিট মুভির সাথে সেলিম ভাই নামটাও জড়িত। সেটা এইটা নিশ্চয়ই আপনি অনেক জায়গায় জানেন। এটা বেশ কাকতালীয়ভাবে হয়ে যায় নাকি আসলেই সেলিম ভাই আছে বলেই? না, তা না, আমি আছি বলে তা হবে কেন? কিন্তু একটা এটা তো টিম ওয়ার্ক, একটা বড় একটা টিমের সঙ্গে আমিও সৌভাগ্যক্রমে থেকে যাই। সিনেমার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমাদের যে ছেলেরা এখন সিনেমা বানাচ্ছে ম্যাক্সিমামই ওরা অন্য প্যাটার্নের সিনেমা বানাচ্ছে। আমি একদম এফডিসি ঘরানার যে পরিচালক, আমি তাদের সাথেও কাজ করেছি। আমি বর্তমান যে প্রজন্ম আমাদের ফিল্মকে যারা নতুন ভাবে সংজ্ঞায়িত করতে চাচ্ছে, তাদের সাথেও আমি কাজ করি। ফলে আমি দুই শ্রেণীর ক্ষেত্রেই আমি একজন অ্যাকসেপ্টেবল অ্যাক্টর, ওইটা আমার কাছে সৌভাগ্যের বলা যায়। পরিচালকদের কাছে কমফোর্ট জোন। হ্যাঁ, ছবি তো সফল হতে পারে, ব্যর্থ হতে পারে, কিন্তু আমার সৌভাগ্য যে এই 3 বছর ধরে 4 বছর ধরে প্রতিটা ছবি ভালো যাচ্ছে। একটা হচ্ছে যে ব্যবসায়িক সফলতা, একটা হচ্ছে যে মনের আরামটা পাওয়া, যে কাজ করে। আপনি এই যে সিনেমাগুলোতে কাজ করছেন, কি মানে আপনি মনের আরাম পাচ্ছেন? খুব ভালো লাগছে। মনের আরাম তো অবশ্যই পাচ্ছি, মনের আরাম পাচ্ছি যে ছবিগুলোতে কাজ করার সুযোগ থাকে বেশি। আরেকটা হলো যে সুযোগ তৈরি করে নিতে হয় সায়েম। ধরো তোমার ছোট্ট চরিত্র, কিন্তু তোমাকে ওটা আলাদা ভাবে তোমাকে যেন মানুষ দেখে যে ওই চরিত্রটা আর এই চরিত্রটা তুমি আলাদা মানুষ। সেটা যদি একটা সিনেও যদি কেউ তৈরি করতে পারে, তাহলে সেটাও মনে গেঁথে যায়। যেটার উদাহরণ আমরা তুফান দিতে পারি। হ্যাঁ, আমি ছোট্ট একটা চরিত্র অভিনয় করেছি, বাট একটা ভয়ঙ্কর। তো ওই যে তৈরি করা ক্যারেক্টারটা আমরা কিভাবে তৈরি করছি, সেটা যদি প্রপার হয়,
তাহলে তো দর্শক মনে রাখবে। আর যখন দর্শক বলতে থাকে যে এটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ওইখানেই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। সেটা ছোট চরিত্র হোক, বড় চরিত্র হোক। সো যে কাজই করি ওই কাজটাকে আমি ভালোবেসেই করি। দুইভাবে করি, একটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হচ্ছি সেই জন্য করি, আর হচ্ছে যে আমার চরিত্রটা অনেক ভালো লেগে গেছে সেই জন্য করি। তো দুটো মিলিয়ে একটা ইকুয়েশনে হয়, সেটা ভালো ইকুয়েশনে আছে, ভালো ইকুয়েশনে। বেশ বাহ। ভাই এই যে অভিনয়ের প্রতি ভালোবাসা তো জানলাম, কিন্তু আপনার ডিরেকশনের প্রতি ভালোবাসা প্রথম কখন এলো? আপনি কখন টের পেলেন যে আমি ডিরেকশনও আমার ভালো লাগছে? আমি ডিরেকশন শুরু করেছি 2001 সালে। হ্যাঁ, ইটিভি তখন টেরেস্টেরিয়াল ছিল, ওইখানে আমার প্রথম নাটক পরিচালনা করি আমি। তার পরবর্তী ওটা হচ্ছে আমি বিটিভিতে যখন কাজ করেছি, বিশেষ করে আমি শেখ রিয়াজউদ্দিন বাচ্চা, ফিরোজ মাহমুদ, তারপরে হচ্ছে আব্দুল্লাল মামুন, এই তিনজন মানুষের সাথে যখন আমি কাজ করেছি, ওনাদের ডিরেকশনটাকে আমি খুব এনজয় করেছি। এবং আমি তো মামুন ভাইকে, আব্দুল্লাল মামুনকে আমি বলেছিলাম যে মামুন ভাই, আপনার যদি কখনো অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয় আমি আপনাকে অ্যাসিস্ট করতে রাজি আছি। আমি কিন্তু তখন ওই নাটকগুলোর হিরো, কিন্তু আমি তাও বলেছি, কারণ এত ওনাকে আমার এরকম মনে হতো যে টেলিভিশন নাটক কি হওয়া উচিত, এই সংজ্ঞাগুলো কিন্তু ওনারা তৈরি করেছে। আব্দুল্লাহ মামুনের একটা আলাদা ঘরানা আছে নাটকের, অনেকেরই আছে, সেই ঘরানায় শেখ রিয়াজউদ্দিন বাচ্চাও ছিল। তো ওই যে ওনাদের সাথে দেখে 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 এক ধরনের আমার মধ্যে এটা ডেভেলপ করেছে যে আমি যদি একটু ডিরেকশন করতে পারতাম। এবং সেই জায়গা থেকে আমার প্রথম ডিরেকশনের পোকাটা মাথায় ঢোকে। মামুন ভাই আমাকে জীবিত অবস্থায় একদিন বলল যে এই তুমি কেন এইগুলোর মধ্যে যাচ্ছ, তুমি যদি ডিরেকশন করো, তুমি যদি অভিনয় না করো, তাহলে ভালো অভিনয় করবে কে? চমৎকার কথা। ভালো অভিনেতাদের মধ্যে তুমি একজন, তুমি যদি ডিরেকশনে চলে যাও তাহলে ভালো অভিনয়ের সংকটে পড়বো আমরা, তুমি এগুলো বাদ দাও। তখন আমি আস্তে আস্তে ডিরেকশনটাকে কমিয়ে নিয়ে এলাম। তার চাইতে বড় কথাটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে আমি ভীষণভাবে বিপর্যস্ত হয়েছিলাম। 1/11 আমাদের দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়, সেই সময় বেশ কয়েকটা টেলিভিশন কোম্পানি বন্ধ হয়ে যায় বা ওখানে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়, এবং তাদের প্রত্যেকের কাছে আমি হিউজ পরিমাণ টাকা পেতাম। এবং এটা পেতে ওনারা যে 2-3 বছর ছিলেন, সেই 2-3 বছরে আমাকে কোনো মাসে 1 লাখ টাকা, কোনো মাসে 3 লাখ টাকা, কোনো মাসে 50,000 টাকা, এইভাবে পুরো 3 বছর আমাকে দিয়েছে। এবং আমি তখন কোনো কাজও ছিল না, করোনার সময় যেরকম একটা বন্ধা নেমে এসেছিল আমাদের ট্রেনে, ওই সময় নেমে এসেছিল। এবং ওই সময়টা আমি যেটাকে বলে ব্যবসায়িক ভাষায় যে পুঁজি ভেঙে ভেঙে খাওয়া, আমি 3 বছরের সমস্ত টাকা, সেই বেলি রোডের অফিসটা, মানে ওটা শেষ করে আমি চিন্তা করলাম যে আমার এরকম প্রফেশনে যাওয়ার দরকার নাই যেখানে আমার এত কিছু বহন করতে হবে। আমার 4-5 জন অ্যাসিস্ট্যান্ট ছিল, 5-6 জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমি চলতাম। তো ওগুলো সব বাদ দিয়ে এখন আমি ইন্ডিভিজুয়াল অভিনয় করি। আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, অভিনয়ে যাচ্ছি, টাকা পাচ্ছি, বাসায় চলে যাচ্ছি। সেলিম ভাই, অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ। মাই টিভিকে ধন্যবাদ, এটা আমাদের খুবই পছন্দের একটা চ্যানেল। আর এই যে প্রোগ্রামটা এখন স্টার গসিপ নামে হয়েছে, এটা এই প্রোগ্রামটাতে আমি আজকে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। থ্যাংক ইউ ভাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন সেলিম ভাই এই চমৎকার একটা আড্ডা, চমৎকার সেই প্রশ্নের উত্তরগুলো। আমার তো দারুণ ভালো লেগেছে, আমার এখনো চোখ চকচক করছে, কারণ যখন ভালো লাগার কোনো মানুষের কাছে ভালো লাগার কোনো শৈল্পিক কথাবার্তা পাই, শিল্পীর কথা জানতে পারি, তখন এমনি মনটা ভালো লাগে। এখানে মনে হয় আমি একটু শিল্পী হওয়ার আশা করতে পারি, ইচ্ছা পোষণ করতে পারি। দর্শক, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সাথে থাকুন। বাই।